স্বাগত এশিয়া নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এবারে বিস্তারিত। 4 দশক আগে সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাসিত জীবন ছেড়ে দেশে ফিরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের জীবনের প্রতি হুমকি এসেছে বারবার, তারপরেও তিনি বাঙালির অর্থনীতির মুক্তির জন্য ছুটে চলেছেন অবিরাম। 43 বছর ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলকে। কালের পরিক্রমায় রাজনীতি আর দলে নিজের অবস্থান সুসংগঠিত করেছেন শেখ হাসিনা, প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসেবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুইয়ার বিশেষ রিপোর্টে। বিজয়ের মাত্র 3.5 বছরের মধ্যে স্বাধীন দেশে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশের বাহিরে থাকায় বেঁচে যায় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর দীর্ঘ 6 বছর পর পিতার স্বপ্ন পূরণে দেশে ফিরেন শেখ হাসিনা। সময়টা 1981। তখন ক্ষমতায় জেনারেল জিয়া আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বহাল বঙ্গবন্ধুর খুনিরা। চারদিকে ইতিহাস বিকৃতির মহা উৎসব। দেশে এমন অন্ধকার এক সময়ে বাঙালি জাতিকে আলোর পথে ফিরাতে 17 মে বৈরী আবহাওয়ায় দেশের মাটিতে নামেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন বিমানবন্দরে জড়ো হয়েছিলেন লাখো মানুষ। শেরেবাংলা নগরে জনতার সংবর্ধনার জবাবে শেখ হাসিনা স্বজন হারানোর কষ্ট ভুলে দেশবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দলকে সংগঠিত করতে ঘুরে বেড়ান দেশের প্রতিটি জেলা উপজেলায়। সেদিন বাংলাদেশে ঢাকার আকাশ ছিল ঝড় বৃষ্টির আকাশ। প্রায় 80 মাইল গতিতে ঝড় বৃষ্টি হয়েছে। তার ভিতরেও লক্ষ লক্ষ মানুষ তেজগাঁও বিমানবন্দরে সারা ঢাকা শহরে জমায়েত হয়েছিল। সেদিন ঢাকা শহর ছিল জয় বাংলার ঢাকা শহর, সারা মাননীয় নেত্রীকে বরণ করার জন্য। দীর্ঘ এই পথ চলা বহুবার বৈরী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে জাতির জনকের কন্যাকে। জীবনের ঝুঁকি থাকলেও দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এখনো অবিরত কাজ করে যাচ্ছেন তিনি। একদিকে দলকে সুসংগঠিত করা, আর একদিকে জনগণকে উজ্জীবিত করা, জনগণকে ঐক্যবদ্ধ করা, ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ফলপ্রসূ করা। এই চ্যালেঞ্জ নিয়ে তিনি যখন মাঠে নামলেন, মাননীয় নেত্রী শেখ হাসিনা আজকে 4বার প্রধানমন্ত্রী হয়েছেন, 5মবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। শক্ত হাতে শুধু দল পরিচালনায় নয়, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে বিশ্ব দরবারের কাছে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিদেশি ঋণে নেওয়া প্রকল্পগুলো বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করতে প্রতি 3 মাস অন্তর অগ্রগতির প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দিয়েছেন তিনি। আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি চূড়ান্ত অনুমোদন দিতে আয়োজন করা জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় গতকাল এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আসন্ন 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করা হয়েছে। 2024-25 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রণয়নে গত 14 মার্চ নির্দেশনা দেয় পরিকল্পনা কমিশন। সে নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সব বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগের কাছ থেকে এডিপির জন্য মোট 2,76,402 কোটি 46 লাখ টাকার প্রাথমিক চাহিদা পাওয়া যায়। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,85,391 কোটি 19 লাখ টাকা ও প্রকল্প ঋণ অনুদান 91,011 কোটি 27 লাখ টাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যেই দেশটির অবস্থান পরিষ্কার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল তেজগাঁওয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনেছেন কিনা সে প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, শেখ হাসিনা জনগণের ভাগ্যের পরিবর্তন করেছে। আগে যারা ক্ষমতায় ছিল তারা পকেটের উন্নয়ন করেছে। বাংলাদেশের 43 বছরের ইতিহাসে সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। স্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার, তারা ঈর্ষা
হিংসায় জ্বলে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রে কোনো লাভ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। আজকে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ বিএনপির নেতারা কোনো কিছুই দেখতে পায় না, ফখরুল সাহেবরা কিছুই দেখতে পায় না। কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। মোসাম্মদ লাখি আক্তারকে আহ্বায়ক করে শ্যামপুর থানায় 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের তত্ত্বাবধানে গঠিত নতুন কমিটির নেতারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় শ্যামপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের আলহাজ হারুন রশিদ সিআইপি ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী চলার নির্দেশ দেন। একই সাথে আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নও আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ আরও সুসংগঠিত হয়ে সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। তার থেকে নাম্বার 1 হবে বঙ্গবন্ধু সৈনিক, কারণ যার নাম রয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ, একটি মাত্র সংগঠন, সেটি হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। মাননীয় প্রধানমন্ত্রীর খাস অন্তরের বাবার নামে এই সংগঠন। আপনারা যাই করেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের যেন কোনো দুর্নাম না হয়, কোনো অন্যায় না হয়, কোনো জুলুম না হয়, কোনো চাঁদাবাজি না হয়। আমরা চাই শান্তি শান্তি। এই বঙ্গবন্ধু সৈনিক লীগ, জাতির পিতা শেখ মুজিবুর রহমান দুনিয়াতে যদি না আসতো তাহলে আমরা এই সংগঠন করতে পারতাম না। সেই আশাতে আজকে দেশ পেয়েছি, পতাকা পেয়েছি। একমাত্র শেখ মুজিবুর রহমান, তার তুলনা পৃথিবীতে এরকম নেতা আসে নাই। সেই সংগঠন হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। আপনারা এটাকে ধরে রাখবেন, এটাকে কিভাবে কাজ করবেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি চলি, আপনারা চলবেন। রূপায়ণ সিটি উত্তরা রাজধানীর বুকে নান্দনিক স্থাপনার এক অনন্য উদাহরণ। আবাসন খাতের নান্দনিক স্থাপনা পরিদর্শন করেন দেশ বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান। রূপায়ণ সিটি পরিবেশকে রক্ষা করে সবুজায়নের মধ্যে আধুনিক বসবাসযোগ্য দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। আনসারুল ইসলামের ক্যামেরায় রাকিব মানিকের রিপোর্ট। রূপায়ণ সিটি উত্তরা আবাসন খাতের এক বিশ্বস্ত নাম। 150 বিঘা জমির উপর নির্মিত হয়েছে রূপায়ণ সিটি। রূপায়ণ সিটি উত্তরার বিভিন্ন দিক পরিদর্শন করেন দেশের খ্যাতিমান ভাস্কর্যবিদ হামিদুজ্জামান খান। পরিদর্শন শেষে তিনি বলেন, আধুনিক নির্মাণ শৈলীর দৃষ্টান্ত হলো রূপায়ণ সিটি। ওপেন স্পেস, কত বড় খোলা জায়গা সেকেন্ড ক্যাপিটালে আছে। এই জন্য আমরা এটাকে অনেক বেশি ফিল করি। আমারও এখানে এসে এই খোলা জায়গা দেখে আমি খুব খুশি যে আমরা এইভাবে সুচিন্তিতভাবে কাজ হচ্ছে বাংলাদেশে। এটা একটা আমার কাছে আমি খুব এক্সপিরিয়েন্স হয়েছি। প্রতিটি ভবনের আশপাশে খোলামেলা জায়গা, খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে, সুইমিং পুল ও সবুজায়ন প্রাধান্য পাওয়ায় ভূয়সী প্রশংসা করেন তিনি। রূপায়ণ গ্রুপ তো এটা ব্যতিক্রম। এখন যেটা এটা নেওয়া হয়েছে, আমি আশা করব রূপায়ণ গ্রুপ আরও বাংলাদেশের যে আমরা গ্রামে বড় হয়েছি,
একটু খালের পরে গেলে মনটা বদলে যেত। এই ন্যাচারাল জিনিসগুলো যদি রূপায়ণের পক্ষে সম্ভব হয়তো আমি মনে করি যদি এরকম আরও ন্যাচারাল জিনিস ফ্লো করে পানিটা আরও বাড়াইলে আরও ভালো লাগতে পারে। পরে রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠক করেন খ্যাতিমান এই ভাস্কর্যবিদ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিঙ্গার বাংলাদেশে ট্রান্সফরমেশনের বার্তা নিয়ে টার্কিশ সুপারস্টার বুরাক ওজিজিভিত আসছে বাংলাদেশে। সিঙ্গার উড়াধরা ফ্রাইডেতে 17 ও 18 মে। singarBD.com থেকে পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা সুপারস্টার বুরাক ওজিজিভিতের সাথে। চাঁপাইনবাবগঞ্জে আম বাগানে ব্যবসায়ী ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আম কালিটা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে জাতের আম যখন পরিপক্ক হবে তখনই তা নামিয়ে বাজারজাত করতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন ও নিরাপদ আম উৎপাদন বিপণন বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। এই বছর চাঁপাইনবাবগঞ্জে আম নামানোর সময়সীমা বেঁধে দিচ্ছে না জেলা প্রশাসন। কেবল আম পরিপক্ক হলেই বাজারজাত করা যাবে। ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন ও নিরাপদ আম উৎপাদন বিপণন বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অপরিপক্ক আম বাজারজাত করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল উল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার, আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান সহ অনেকে। তারিখ বেঁধে দেয়নি, আমরা হ্যাপি এবং আমরা চাষি হিসাবে এবং ব্যবসায়ী হিসাবে খুশি হয়েছি যে আমরা আসলে চাঁপাইনবাবগঞ্জ প্রতি বছরের নাই আমরা কিন্তু পরিপক্ক আম ছাড়া বাজারজাত করি না। যে আমি চাষি, আমি জানি যে আমার গাছের আম কখন পরিপক্ক হবে, আমি কখন পরিপক্ক আম হারভেস্ট করব, কারণ যত আমি পরিপক্ক আম হারভেস্ট করতে পারবো চাঁপাইনবাবগঞ্জের চাষি এবং বেশি দামে আমটাকে আমরা বিক্রি করতে পারি। পুরো দেশবাসীকে জানাতে চাই যেন ওনারা কেউ চাঁপাইনবাবগঞ্জের নামে মিথ্যা কথা শুনে এখনই কোনো পাকা আম না কিনে খান। প্রথম সপ্তাহ পর্যন্ত আমাদের এই সুমিষ্ট আম খাওয়ার জন্য অপেক্ষা করতে বলবো। আমের বাজারে কারচুপি বন্ধের পাশাপাশি অব্যবস্থাপনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। শুধু আম পরিপক্ক হলেই তখন পারা হবে, এটি আমরা মাঠে কঠোরভাবে মনিটর করব। নিরাপদ যে আম সেটি করার জন্যে আমাদের প্রত্যেক চাষি এখানকার ইতিহাস ঐতিহ্য নাই যে কার্বাইড বা অন্যান্য কিছু দিয়ে আম পাকিয়েছে এবং এইটি বাজারে বা কোথাও বিক্রয় হচ্ছে, সেগুলো আমরা নাই, তারপরে আমরা এটি কিন্তু কঠোরভাবে মনিটর করব। চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সার্বজনীন। প্রতিবাদ নিয়ে গাজীপুরের কালীগঞ্জে মহিলা সংস্থার অধীনে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু ফতে মোহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল শহীদ ময়েজউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুরির সভাপতিত্বে চেক বিতরণ করা হয়। জাতীয় মহিলা সংস্থা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বিজনেস ম্যানেজমেন্টের 50 জন নারী শিক্ষার্থীর মাঝে চেক প্রদান করেন গাজীপুর জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সার্বজনীন পেনশন স্কিমের উপর বিস্তারিত বর্ণনা করেন এবং সুফলের উপর আলোচনা করেন। বরিশালের মেহেন্দিগঞ্জের ভাসানচর ইউনিয়নের CHMS রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচনের দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ একটি চক্র বিভিন্নভাবে দুর্নীতি অনিয়ম করে আসছে। অভিভাবক সদস্য নির্বাচন বন্ধ করে বিভিন্নভাবে শিক্ষক শিক্ষার্থীদের হয়রানি করছে। তাই বিদ্যালয়ে দুর্নীতি অনিয়ম বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। কেরানীগঞ্জের সুভদ্রা দিঘিরপাড় এলাকায় উচ্চ শব্দে গান বাজনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে
সমীর ঘোষের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং অনেক বাহিনীর সদস্যরা। বুধবার মধ্যরাতে অনেক দলবল নিয়ে সমীরের বাড়িতে ঢুকে তার স্ত্রী, বোন ও ভাইদের মেরে রক্তাক্ত করে ও বসত ঘরে হামলা চালায়। এতে সমীরের ভাই প্রসেনজিতের হাত দায়ের কোপে মারাত্মক জখম হয়। এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গাইবান্ধা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ সময় আর উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র লুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সহ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা। কালিয়াকৈর উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন শিকদারের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন প্যানেল মেয়র খাত্তাব মোল্লা। তিনি গত কয়েকদিন যাবৎ উপজেলার পাড়া মহল্লা, বিভিন্ন ফ্যাক্টরি এবং বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে ভোট প্রার্থনা করছেন এবং উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এ সময় আর উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাফফর মোল্লা, মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোবারক মোল্লা, গাজীপুর জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সদস্য সোহাগ খান সহ অন্যান্য নেতাকর্মীরা। গাজীপুরের কালিয়াকৈরে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সেলিম আজাদ। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সকল আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওহাব মিয়া, চাপাইর ইউনিয়ন আলিম আল রাজীব সহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে সেলিম আজাদের পক্ষে প্রচার প্রচারণা চালানো নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন খানের পক্ষে উঠোন বৈঠক হয়েছে। কাহেরটলি উচ্চ বিদ্যালয় মাঠে এই উঠোন বৈঠকের আয়োজন করেন তার সমর্থকরা। হাজী বেলাল হোসেনের সভাপতি। এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী মতি মিয়া আল আমিন, পুরাতন মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও মাহফুজুর রহমান নাদিল সহ অনেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দায়িত্বমুক্ত করে প্রকৃত জনসেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ চলছে বলে জানিয়েছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। চসিক কার্যালয়ে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট নিয়ে মতামত দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর ডক্টর জ্যোতিপ্রকাশ দত্ত, সিআরসি আইসিএবি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, সিআরসি আইসিএবি সাধারণ সম্পাদক নাজনীল সুলতানা, চবি ফাইন্যান্স বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর সালেহ জহুর ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ওমর হাজাজ সহ অনেকে। প্রবাসীর খবর। জনপ্রিয় ব্র্যান্ড সোলসের 50 বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি হোটেলে বিভিন্ন তারকাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রিয় ব্র্যান্ড দল সোলস 50 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সহ বেশ কিছু শহরে কনসার্টের আয়োজন করা হয়েছে। নিউইয়র্কে বর্নিলে আয়োজনের উদ্যোক্তা হচ্ছেন দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। যুক্তরাষ্ট্রে সোলসের এটি হবে সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন। যত বই তত প্রাণ এই প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে 4 দিনের বইমেলার আয়োজন করতে যাচ্ছে মুক্তধারা ফাউন্ডেশন। বইমেলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে মেলার আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে বইমেলার স্টল এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাঙালি সংস্কৃতি ধরে রাখতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। 24 মে থেকে শুরু হতে যাওয়া এই মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা এবং যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নেতৃত্ব দিচ্ছেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়। 2,65,000 কোটি টাকার এডিপির অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্প বাস্তবায়নের হার বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী। এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, বললেন ওবায়দুল কাদের। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রে লাভ হয়নি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।